আসসালামু আলাইকুম। এইচএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং মিশ্র পদ্ধতির নির্বাচনের সুপারিশ থাকছে সংস্কার কমিশনের প্রস্তাবে। নির্দলীয় রাষ্ট্রপতি ও সংরক্ষিত নারী আসনে সরাসরি ভোট। 15 বছরের আর্থিক অনিয়মের সংস্কার শুরু, জানালেন অর্থ উপদেষ্টা। রাজনীতিবিদদের মানসিকতার পরিবর্তন না হলে কোনো সংস্কারই আলোর মুখ দেখবে না, বললেন নাগরিক প্রতিনিধিরা। সংবাদ মাধ্যম এখনও সেলফ সেন্সরশিপ থেকে বের হতে পারেনি, মন্তব্য গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদের। দলীয়করণ মুক্ত প্রতিষ্ঠান করার তাগিদ। এবং হাসান আরিফের মৃত্যু, বিচার বিভাগে বড় ধরনের শূন্যতা। জানাজা শেষে বিশিষ্টজনদের মূল্যায়ন, সোমবার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও মিশ্র পদ্ধতির নির্বাচনের সুপারিশ করে প্রস্তাবের খসড়া তৈরি করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এছাড়া রাষ্ট্রপতি পদে নির্দলীয় ব্যক্তি নির্বাচনের সুপারিশ থাকছে। নারীদের জন্য 100টি আসন সংরক্ষিত করে সরাসরি ভোট ও গোপন ব্যালটের মাধ্যমে রাজনৈতিক দলের নেতৃত্ব নির্বাচনের প্রস্তাবনাও থাকতে পারে। সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার জানিয়েছেন, সবার মতামতের ভিত্তিতেই চূড়ান্ত করা হচ্ছে প্রস্তাবনা, আর শেষ পর্যন্ত নেওয়া হবে সুপারিশ। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের অন্যতম অগ্রাধিকার ইস্যু অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। শেখ হাসিনা সরকারের সময় টানা বিতর্কিত ভোটের পর কার্যকর নির্বাচনী ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সংস্কার কমিশন। ডক্টর বদিউল আলম মজুমদারের নেতৃত্বে গঠিত নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশন এ বিষয়ে প্রস্তাবনা জমা দেবে ডিসেম্বরের মধ্যে। অংশীজনদের মতামতের ভিত্তিতে সুপারিশমালা এখন প্রায় শেষ পর্যায়ে। সবগুলো আইন কানুন বিধিবিধান পর্যালোচনা করে কতগুলো অগ্রাধিকার চিহ্নিত করেছি, যে ক্ষেত্রে পরিবর্তন দরকার, সংস্কার দরকার। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থা প্রবর্তনের প্রস্তাবনা থাকছে সংস্কার কমিশনের। প্রচলিত পদ্ধতিতে নিম্নকক্ষ আর উচ্চকক্ষের ভোট হবে সংখ্যানুপাতিক পদ্ধতিতে। একই সাথে নারীদের জন্য 100 আসন সংরক্ষিত রেখে তা ঘূর্ণায়মান পদ্ধতিতে নির্বাচনের সুপারিশ থাকতে পারে। সংসদে নারীদের আসন বাড়িয়ে দিয়ে প্রথম পর্বে কতগুলো আসনে সরাসরি নির্বাচন নারীদের জন্য সংরক্ষিত, পরের বারে অন্য কতগুলো আসন, তারপরে অন্য কতগুলো আসন। এটা অনেকটা নিশ্চিত করেই বলা যায় তো দ্বিপক্ষ বিশিষ্ট আমাদের সংসদ হবে, কারণ দলগুলো চায়, সব দলগুলোই চায় এবং কারোই তেমন বিরোধিতা নাই। উচ্চকক্ষের ব্যাপারেই এটা তো আমাদের জন্য নতুন অভিজ্ঞতা, এবং এটা কিভাবে এর সদস্যগুলো নির্বাচিত হবে এ নিয়ে বহু মত, বহু সুপারিশ, বহু প্রস্তাব। তো একটা প্রস্তাব তো অবশ্যই হলো এটা সংখ্যানুপাতিক পদ্ধতিতে করার। রাষ্ট্রপতি পদে সরাসরি নির্বাচনের পক্ষে সংস্কার কমিশন। সংসদ সদস্য ও স্থানীয় সরকারের প্রতিনিধিদের ভোটে অথবা সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সদস্যদের অংশগ্রহণে নির্দলীয়ভাবে নির্বাচনের প্রস্তাব থাকছে। দুই কক্ষের সংসদ সদস্যরা এবং একই সাথে এর সাথে স্থানীয় সরকার প্রতিনিধিরা, 60-65,000 স্থানীয় সরকার প্রতিনিধি বিভিন্ন স্তরের, তারা মিলে নির্বাচক মণ্ডলী হতে পারে এবং এদের ভোটে, মেজরিটি ভোটে নির্বাচন হতে পারে। তাহলে যে কোনো ব্যক্তিকেই আর রাষ্ট্রপতি করা যাবে না। রাজনৈতিক দলের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠায় গোপন ব্যালটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনেরও সুপারিশ করছে সংস্কার কমিশন। গণতন্ত্র চাইতে হলে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্রের চর্চা হতে হবে। তো তারা গণতান্ত্রিক উপায়ে যদি তাদের প্রত্যেকটা যে ক্ষেত্রের নেতৃত্ব তারা যদি নির্ধারণ করে, তাহলে এটা গণতান্ত্রিক ব্যবস্থা কায়েমের পথ সুগম হবে বলে আমরা বিশ্বাস করি। এছাড়া প্রধানমন্ত্রী পদে 2 বারের বেশি না থাকা, না ভোটের বিধান রাখা এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ বন্ধ করার সুপারিশ করবে নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশন। আমরা হয়তো সকলকে খুশি করতে পারবো না, কিন্তু আমরা একটা সুচিন্তিত মতামত দেওয়ার চেষ্টা করব। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। 15 বছরের আর্থিক খাতের অনিয়ম নিয়ে সরকারের সংস্কার কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। তিনি জানান, শেয়ার বাজারের দর পতনে নিয়ন্ত্রক সংস্থার দায় রয়েছে। রাজধানীর সিডাপে আর্থিক তথ্যভিত্তিক গবেষণা গ্রন্থ ব্যাংকিং অ্যালমানাকের 6ষ্ঠ সংস্করণের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন।
এ সময় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান বলেন, ভঙ্গুর অর্থনীতিকে শৃঙ্খলায় ফেরানো, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও অর্থনীতির চাকা বেগবান করাই হবে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শরফুল আলমের রিপোর্ট। ব্যাংক খাতে লুটপাট, শেয়ার বাজারের অনিয়মের কারণে দেড় দশকে দেশের আর্থিক খাত দুর্বল হয়ে পড়ে। কয়েকটি ব্যাংকের তারল্য সংকটের কারণে প্রভাব পড়ে পুরো ব্যবসা বাণিজ্য তথা অর্থনীতিতে। জুলাই বিপ্লবের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর শুরু হয় আর্থিক খাতের সংস্কার কার্যক্রম। ব্যাংকিং অ্যালমানাকের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা জানান, কাজ চলছে আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজারের সংস্কারেরও। ভেতরে যা দেখছি আমি খরচা টের পাচ্ছি কি ছিল ভেতরে 15 বছরে। এটাকে আমরা একটু কারেক্ট করতে চেষ্টা করি, সংশোধন করতে চেষ্টা করছি। আমাদের ব্যাংকিং সেক্টর তো আপনারা জানেন যে অবস্থা, ব্যাংকিং আর্থিক পুঁজিবাজারেও একই অবস্থা। সেটাকে কিছুটা রিফর্ম করার চেষ্টা করি। কিছু যন্ত্রণা থাকবে, যারা প্লেয়ার ভেতরে যারা রেগুলেটর তাদের অনেক দোষ আছে। অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা বিশিষ্ট অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান বলেন, ভঙ্গুর অর্থনীতিকে শৃঙ্খলায় ফেরাতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে হবে, বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করার পরামর্শ দেন তিনি। আর্থিক শৃঙ্খলার খাত, আমাদের সামষ্টিক অর্থনৈতিক ভারসাম্য সেখানে অত্যন্ত ভঙ্গুর অবস্থা থেকে ওই স্বল্প সময়ে ঘুরিয়ে দাঁড়ানো হয়েছে। এখানে অর্থনীতির সামনে 3টে বড় চ্যালেঞ্জ আরও আছে। আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনা আর সামষ্টিক অর্থনীতির ভারসাম্যগুলো তৈরি করা। কিন্তু অর্থনীতির চাকাটাও ঘুরতে হবে, অর্থনৈতিক প্রক্রিয়াগুলো বেগবান করতে হবে। এই যে মূল্যস্ফীতির বিষয়টাও মোকাবেলা করতে হলে আমরা যেটা বলতে পারি অলিগার্কিক মার্কেট পাওয়ার, এই অলিগার্কিক মার্কেট পাওয়ার কিন্তু গত 15 বছরের যে শাসনকালে এটা একটা অন্য স্তরে চলে গেছিল। নতুন করে আর্থিক নীতি প্রণয়নে সরকারকে উদ্যোক্তাদের সহযোগিতা নেওয়ারও পরামর্শ দেন বিশিষ্টজনেরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। পুলিশের ভাবমূর্তি পুনরুদ্ধার এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। রাজনীতিবিদদের মানসিকতার বদল না হলে কোনো সংস্কারই আলোর মুখ দেখবে না বলে মত তাদের। রাজধানীর সেডাপ মিলনায়তনে আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার শীর্ষক সংলাপে সব কথা বলেন তারা। মিজান শাহজাহানের রিপোর্ট। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত সাংবাদিক জিল্লুর রহমানের সঞ্চালনায় গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপে অংশ নেন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারা বলেন, ব্রিটিশ আমল থেকেই পুলিশকে ব্যবহার করছে ক্ষমতাসীনরা। অন্যায় করলে যে পুলিশ যাদের সালাম দিয়েছে তাকে হ্যান্ডকাপ করে নিয়ে যাওয়াটা, আমি মনে হয় এটা মোটেই অপরাধ না। চুরি যদি করে, অন্য চোররাও যদি হ্যান্ডকাপ পরে, তাহলে আমাদের মন্ত্রীরাও যদি চুরি করে তাদের হ্যান্ডকাপ পড়তে হবে। অপরাধ করলে তার বিচার হবে, কিন্তু তার সন্তান তো অপরাধ। আজকে তো অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে বাবার অপরাধের জন্য সন্তানকে নাজেহাল হতে হচ্ছে। পুলিশের সংস্কারের বিকল্প নেই বলে মনে করেন সাবেক আইজিপি নুরুল হুদা। অতীতে অপরাধের বিচার হলে গত 15 বছর গুম খুনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জড়াতো না বলে অভিমত শিল্পপতি ও সাবেক সংসদ সদস্য একে আজাদের। একটা রাজনৈতিক দলের নেতা মাঝে মাঝে বলেন, এবারের নির্বাচন কিন্তু জয়ী হওয়াটা কিন্তু সহজ হবে না, আসলেও সহজ হবে না। তিনি কমিটমেন্ট রাখবেন, আগামী দিন তিনি ক্ষমতা গিয়ে আরেক স্বৈরাচার হবেন না, তার বিরুদ্ধে আবার শত শত হাজার হাজার ছেলে মেয়েরা রক্ত দিবে না। পুলিশ বাহিনী এটা আদেশ পালন করেছে, কিন্তু এক্সেসিভ ফোর্স যারা ব্যবহার করেছে তাদের সাজা হওয়া উচিত। পুলিশের ভাবমূর্তি পুনরুদ্ধার এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন। কলুষিত রাজনীতির সমালোচনা করে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, যারা বদির মতো ইয়াবা ব্যবসায়ীকে মনোনয়ন দেয় তাদের মানসিকতার বদল না হলে সংস্কার কাজে আসবে না। ভালো মানুষরা রাজনীতিতে আসে, ভালো মানুষরা পলিটিক্সে আসে, ভালো মানুষের নেতৃত্বে আসে, দেশ পরিচালনায় ভালো মানুষ থাকবে। বিকজ ভালো বাবুর্চি থাকলেই ভালো খাওয়া পাবেন, ভালো ইঞ্জিনিয়ার থাকলেই ভালো বাড়ি পাবেন, ভালো ডাক্তার থাকলেই আল্লাহ ছেলে মানুষ সুস্থ হবে। পুলিশি সেবা নাকি পুলিশি নিয়ন্ত্রণ, এই মৌলিক প্রশ্নের মীমাংসা না হওয়া পর্যন্ত সাদা কালোর মতো উত্তর খুঁজে পাবো না। সবকিছুর পরে সরকার প্রধান সুশাসন প্রতিষ্ঠায় আন্তরিক না হলে কোনো সংস্কারই কার্যকর হবে না বলে জানান বিশেষজ্ঞরা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। দেশের বর্তমান পরিস্থিতিতে আগামী দিনের করণীয় ঠিক করতে সমমনা দল ও জোটের সাথে ধারাবাহিক বৈঠক শুরু করেছে বিএনপি।
চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে 12 দলীয় জোটের সাথে বৈঠক করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির লিয়াজো কমিটির সদস্যরা। বৈঠকে জোটবদ্ধভাবে শেখ হাসিনা বিরোধী আন্দোলনের কথা উল্লেখ করে আগামী দিনের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্য ধরে রাখার উপর জোর দেন নেতারা। পরে সংবাদ সম্মেলনে বিএনপি ও জোট নেতারা জানান, সমমনা সবার সাথে আলোচনা করে আগামী দিনের কর্মসূচি নির্ধারণ করা হবে। এরপরে সমমনা জোটের নেতাদের সাথে বৈঠক করেন বিএনপির শীর্ষ নেতারা। দীর্ঘদিন যাবৎ আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করেছি এবং যুগপৎ আন্দোলনে আমরা রত ছিলাম। এই সরকারের এই ফ্যাসিবাদের পতনের লড়াইয়ে অত্যন্ত সাহসী এবং কার্যকর ভূমিকা পালন করেছে 12 দলীয় জোট। আমরা আজকে আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 12 দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে বসছিলাম। আমরা দেশের বিদ্যমান রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, জনগণের নানা সমস্যা ইত্যাদি নিয়ে আমরা মত বিনিময় করেছি। ষড়যন্ত্র থামাতে সব জায়গা থেকে আওয়ামী দোসরদের অপসারণে অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। জাতীয় প্রেসক্লাবের সামনে নেতাকর্মীদের রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন। জীবনযাপন যেখানে কষ্টকর হয়ে পড়েছে সেখানে সংস্কার নিয়ে মানুষের মাথা ব্যথা নেই বলেও দাবি করেন আলাল। তিনি অবিলম্বে বাজার সিন্ডিকেট ভেঙে জনপ্রত্যাশা পূরণের আহ্বান জানান। নেতাকর্মীদের রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা থেকে মুক্তি দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান বিএনপি নেতারা। সংসার চালানো যেখানে দায়, সেখানে সংস্কার নিয়ে জনগণের কোনো মাথা ব্যথা নেই। যে সংস্কারের কথা আপনারা বলছেন, আপনাদের সংস্কার হওয়া উচিত মোটা দাগে এই কাজগুলো করা। বাজার সিন্ডিকেট কেন ভাঙতে পারছেন না? কেন কালোবাজারি মজুতদারীদেরকে ধরতে পারছেন না? কেন বাংলাদেশের মানুষের সাহসের এবং বিশ্বাসের উপর ভিত্তি করে যে রায় আপনাদের পক্ষে দেওয়া হয়েছে সেই রায়টার যথাযথ বাস্তবায়ন কেন করতে পারছেন না? চাঁদাবাজদের তালিকা করে তাদের বিরুদ্ধে 2-1 দিনের মধ্যেই অভিযান চালানো হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। রাজধানীর কাকরাইলে রমনা মডেল থানা এলাকার নাগরিকদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম বাড়ছে, ফলে কষ্ট পাচ্ছেন নিম্ন ও মধ্যবিত্তরা। নগরীতে ছিনতাইয়ের ঘটনা বেড়েছে স্বীকার করে পুলিশকে এই অপরাধ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেন ডিএমপি কমিশনার। চাঁদাবাজদের হালনাগাদ একটি লিস্ট তৈরি করছি এবং এই লিস্ট 1-2 দিনের মধ্যে সম্পন্ন হলে আমি চাঁদাবাজদের গ্রেপ্তারের জন্য, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য পদক্ষেপ গ্রহণ করব। সকলকে যারা এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত, আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা এই কাজে লিপ্ত হবেন না, আমাকে কঠোর আইনি ব্যবস্থা নিতে বাধ্য করবেন না। রাজধানীর আর্মি স্টেডিয়ামে ইকোস ফর রেভলিউশন কনসার্টে ঢল নেমেছে সঙ্গীত প্রেমীদের। সিলসিলা, চিরকুট, আর্টসেলের পরিবেশনায় উচ্ছ্বাসে ফেটে পড়ে দর্শক। এতে অংশ নেন জুলাই গণঅভ্যুত্থানে আহত এবং শহীদদের পরিবারের সদস্যরা। সংবাদ মাধ্যম এখনও সেলফ সেন্সরশিপ থেকে বের হতে পারেনি বলে মন্তব্য করেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। গত 15 বছরে সাংবাদিকতার চেয়েও দলের প্রতি গণমাধ্যম কর্মীদের আনুগত্য বেশি ছিল উল্লেখ করে দলীয়করণ মুক্ত প্রতিষ্ঠান করার আহ্বানও জানান তিনি। রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির 5ম সম্প্রচার সম্মেলনে তিনি বলেন, টিআরপির নামে অবিশ্বাস্য মিথ্যাচার হয়েছে এতদিন। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। যখন আমি শুনি যে আশেপাশে অনেক গুলির আওয়াজ, তখন ওকে আমি বারবার ফোর্স করি যে তুমি ওখান থেকে চলে যাও। তখন ও প্রতিনিয়ত আমাকে বলতেছিল যে দেখো নিপা, এটা আমার দায়িত্ব, এটা আমার কাজ। স্বামী হারানোর বুক ফাটা কষ্ট স্ত্রী বুকে চেপে রাখলেও তার ছোট্ট 2 অবুঝ সন্তান মনে করে বাবা আবারও আসবে ফিরে তাদের কাছে। ব্রডকাস্ট সাংবাদিকদের মিলনের এই দিনে নিজে কাঁদলেন, কাঁদালেন অনেককে। ও ভাবে কি মরে গেছে, মানে বেড়াইতে গেছে। আমাকে বলে যে মা, বাবা মরে গেছে থেকে আসবে কবে? বাবাকে ছাড়া ঘুমাইতে যায় না। অনেক রাত পর্যন্ত ওয়েট করে যে বাবা আসবে কখন, বাবার সাথে ঘুরতে যাব। ওরে যে এইভাবে মারছে, ওরা হত্যার আমি বিচার চাই। জীবন বাজি রেখে সাংবাদিকতার মহান দায়িত্বে অটল জুলাই বিপ্লবে শহীদ 5 সাংবাদিককে গভীরভাবে স্মরণ করেন
সংবাদকর্মীরা। আমরা যে অপরচুনিটি পেয়েছি এই দেশকে সুন্দরভাবে সংস্কার করার জন্য, এই সংস্কার যদি আমরা ঠিকমতো না করতে পারি, আমরা কখনোই এই বাংলাদেশের কোনো মানুষই তাদের সামনে মুখ দেখাতে পারবে না। সাংবাদিকদের স্বাধীনতা অর্জন করতে গেলে সেটা যে শুধু এই কমিশনের দায়িত্ব হবে তা নয়, সাংবাদিকদের নিজেদেরও ভাবতে হবে আমার আরও একটা গুণ থাকা উচিত। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির পঞ্চম সম্প্রচার সম্মেলনে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ গত 15 বছরে সাংবাদিকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। বলেন, ব্যক্তি কিংবা কোনো রাজনৈতিক স্বার্থে নয়, দলীয়করণ মুক্ত সংবাদ মাধ্যম করতে হবে ঐক্যবদ্ধ হয়ে। আমরা গত 15 বছরে কি করেছি? আমরা অনেকেই অতি উৎসাহী হয়ে দলীয় সাংবাদিকতা করেছি, সাংবাদিকতা করি নাই। সরকার টেলিভিশন চ্যানেলের যে আবেদনপত্র বিবেচনা করেছে, আমি এমন আবেদনপত্র দেখেছি যে আবেদনপত্রে লেখা আছে যে আমি আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী। অনেকের মধ্যে কিন্তু সেই অভ্যাসটা রয়ে গেছে, স্বনিয়ন্ত্রণের অভ্যাস। চলমান টিআরপির মিথ্যাচারের বিষয়েও কথা বলেন কামাল আহমেদ। টিআরপির যে সিস্টেম, এটা যে একটা হাস্যকর বিষয়ে পরিণত হয়েছে, অবিশ্বাস্য মিথ্যাচার এটার মধ্যে রয়েছে। গণমাধ্যমের সংস্কার, স্বাধীনতা এবং সংবাদকর্মীদের সুরক্ষায় এবারের সম্মেলন ভূমিকা রাখবে বলে আশা করেন আয়োজকরা। আমরা কি মিডিয়া অম্বুডসপারসনের কথা বলতে পারি? আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। শ্রদ্ধা ভালোবাসায় শেষ বিদায় জানানো হলো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বর্ষিয়ান আইনজীবী এএফ হাসান আরিফকে। এ সময় তার দীর্ঘদিনের সহকর্মীরা বলেন, 5 দশকেরও বেশি সময় আইন পেশায় জড়িত থেকে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। এর আগে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তার দ্বিতীয় ও সচিবালয়ে তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। দীর্ঘ 55 বছর আইন পেশার সমাপ্তি টেনে শেষবারের মতো এভাবেই সুপ্রিম কোর্টে নিয়ে আসা হয় সিনিয়র আইনজীবী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফের মরদেহ। এরপর অনুষ্ঠিত হয় তার দ্বিতীয় জানাজার নামাজ। এতে অংশ নেন প্রধান বিচারপতি সহ আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি ও তার দীর্ঘদিনের সহকর্মীরা। জানাজার নামাজ শেষে তার কফিনে ফুলেল শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিরা। তাকে শ্রদ্ধা জানাতে এসে সবাই বলেন, তার মৃত্যু বিচার অঙ্গনে বিশাল শূন্যতার সৃষ্টি করবে। যে ভঙ্গিতে তিনি আদালতকে তার গভীর পাণ্ডিত্যের কথা জানাতে পারতেন, আইনের জটিল প্রশ্নের যে সমাধানগুলো তিনি দিতে পারতেন, যেটা আমরা দেখেছি, এটা সকল আইনজীবীর জন্য অনুসরণীয় ছিল। এবং তার যেই সততা, তার সুন্দর মৃদু ভাষা, আদালতেও কখনো তাকে রাগ করতে গিয়েছে আমরা কখনো দেখিনি। দেশের জন্য, জাতির জন্য, বিচার বিভাগের জন্য তার যে ঐতিহাসিক অবদান তিনি রেখে গেলেন, জাতি শ্রদ্ধার সাথে চিরদিন তা স্মরণ করবে। এরপর তার মরদেহ নেওয়া হয় সচিবালয়ে। সেখানে তার তৃতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব সহ অন্যান্য কর্মকর্তারা। আমি আইন অঙ্গনে বলেন, উপদেষ্টা পরিষদে বলেন, মন্ত্রণালয়েও পরিবেশ এবং ভূমির সাথে তো খুব গভীর সম্পর্ক, পরিবেশ এবং ট্যুরিজমের সাথে গভীর সম্পর্ক। সকল জায়গাতেই এই প্রজ্ঞা এবং একই সাথে এই ভদ্রতা, এই সততা মিস করব। তার কানাডা প্রবাসী মেয়ে দেশে আসলে রাজধানীর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। 22 তারিখ রাতে আসবে ঢাকায়, তারপরে ওর সাথে কথা বলে আমরা একটা ফাইনাল ডিসিশন জানাবো। শুক্রবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান উপদেষ্টা হাসান আরিফ। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। নানা চাপের মুখেও জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সত্য সংবাদ প্রচার করায় এটিএন বাংলার প্রশংসা করেছেন জনপ্রিয় কানাডা ভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম নাগরিক টিভির বার্তা প্রধান নাজমু সাকিব। কারওয়ান বাজারে এটিএন বাংলার প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাতে তিনি একথা বলেন। এ সময় নাগরিক টিভির সিইও টিটু রহমান বলেন, ছাত্র জনতার আকাঙ্ক্ষা পূরণে দেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রিপোর্ট করছেন মনির হোসেন তপু। আওয়ামী লীগ সরকারের বিতর্কিত নির্বাচন এবং নেতা ও সরকারি কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে প্রতিবেদন করায় আলোচিত হন কানাডা ভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম নাগরিক টিভির বার্তা প্রধান নাজমুস সাকিব।
দীর্ঘ 5 বছর পর দেশে ফিরে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের সাথে। আবু সাইদের যে মৃত্যু বা এই যে মুগ্ধর যে মৃত্যু, এগুলো তো আপনাদের মূলধারার মিডিয়াতেই তো ফুটেজের মাধ্যমে এসেছে, এবং আমরা গণ আন্দোলনটা যখন তুঙ্গে ছিল তখনও কিন্তু আমরা এটিএন বাংলার নিউজ বলুন বা অন্য চ্যানেলের নিউজ বলুন, আপনারা কিন্তু সবগুলোই ওই সীমাবদ্ধতার মধ্যেও কিন্তু আপনারা প্রকৃত চিত্রটা ফুটিয়ে তুলেছেন। কারণ আমরা তো আসলে আমাদের প্রতিনিধি তো আর এই ঢাকা শহরে ছিল না যারা এই ফুটেজগুলো দিবে, আপনারাই সেই ফুটেজগুলো জোগাড় করেছেন। ডিজিএফআই রক্তচক্ষু উপেক্ষা করে আপনারা যা করেছেন অত্যন্ত সাহসিকতার সাথেই করেছেন। আর বিশেষ করে একদম আন্দোলনের শেষের দিকে এসে 5 তারিখে আমি কিন্তু এটিএন বাংলায় নজর রাখছিলাম, এবং আপনারা কিন্তু আপনাদের লাইভ যে ব্রডকাস্ট আমি দেখছিলাম যে পুরো আন্দোলনের বিষয়গুলো আপনারা কিন্তু তুলে ধরছিলেন প্রত্যেকটা মুহূর্তে। তো সেজন্য আমি মনে করি যে এটিএন বাংলা তার যেটা দেখাবার তারা দেখিয়েছে শত সীমাবদ্ধতা সত্ত্বেও। বর্তমানে মত প্রকাশের স্বাধীনতা থাকায় সাধারণ মানুষ এখন প্রথম শ্রেণীর গণমাধ্যমগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি। এখন মূলধারার মিডিয়াতে আপনারা অনেক কিছুই দেখাতে পারছেন, যার জন্য আমাদের যে চাহিদা ছিল দর্শকদের কাছে সেটা কিন্তু এখন অনেক কমে গিয়েছে। এবং নির্বাচনের ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের থেকে আপনাদেরই দর্শকদের কাছে চাহিদা বেশি থাকবে, এই কারণে যে আপনাদের তো অনেক প্রতিনিধি রয়েছে যাদেরকে আপনারা বিভিন্ন পোলিং সেন্টারে পাঠাতে পারবেন। তো আমরা যারা অনলাইন অ্যাক্টিভিজম করছি আমাদের তো আসলে ওই ধরনের, আপনি জানেন যে ওই ধরনের সুযোগ বা ফ্যাসিলিটি আমাদের নেই যে আমরা প্রতিনিধি প্রতিটি সেন্টারে সেন্টারে পাঠিয়ে নির্বাচন কারচুপি হচ্ছে কিনা এগুলি দেখাতে পারবো, আপনারা পারবেন। এ সময় দীর্ঘ 13 বছর পর দেশে ফেরা নাগরিক টিভির সিইও টিটো রহমান বলেন, পতিত ফেসিবাদী সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের চ্যালেঞ্জ নিয়েছিলেন তারা। আমরা যারা বাক স্বাধীনতার জন্য লড়াই করেছি, আমরা যারা ন্যায় বিচারের জন্য লড়াই করেছি, আমাদের সকলের একমাত্র কাজ হওয়া উচিত ঐক্যবদ্ধভাবে প্রফেসর ইউনূসকে সহযোগিতা করা, যেন আমরা গণতন্ত্রের পথে যাত্রাটা আমাদের জন্য সুগম হয়। সত্য প্রকাশে সামনের দিনগুলোতে গণমাধ্যমের ভূমিকা নিয়েও এ সময় আলোচনা করা হয়। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। ভারতীয় মিডিয়া প্রতিদিন শেখ হাসিনা ও আওয়ামী লীগকে বাঁচাতে বাংলাদেশকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বিকেলে নাটোর সদর উপজেলার পণ্ডিত গ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, বাংলাদেশের হিন্দুদের জন্য ভারত সরকারের কোনো দরদ নেই, তাদের সকল দরদ শেখ হাসিনা ও আওয়ামী লীগের জন্য। এ সময় আওয়ামী লীগের আত্মগোপনে থাকা নেতারা নিয়মিত মিথ্যা তথ্য দিয়ে দেশকে অশান্ত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে জানিয়ে দুলু বলেন, এই সব ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থেকে অন্তর্বর্তী সরকারকে আরও শক্ত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। আওয়ামী লীগের শাসনামলে হিন্দুদের বাড়ি ঘর লুট হয়ে গেল। হিন্দুদের এই নাটোর শহরে ওই রাধাকৃষ্ণ, ওই আপনার যমুনা জুয়েলার্স, ওই কি বলে আরো বিভিন্ন দেবদাস, এই স্টেশনে দেবদাস তো ব্যবসা বাণিজ্য গোটা দিয়ে ভারতের মধ্যে চলে গেছে। এই আওয়ামী লীগের শাসনামলে হিন্দুদের উপর যখন টর্চার হয় ওরা কোনো কথা বলে না। আজকে শেখ হাসিনা ক্ষমতা নাই, এখন কিছু না হলে বলে দেশে ভালো চিকিৎসক থাকার পরও শুধুমাত্র উন্নত প্রযুক্তি এবং আস্থার সংকটের কারণে রোগীরা বিদেশমুখী বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিদেশে যাওয়ার এই প্রবণতা কমাতে স্বাস্থ্য খাতের সংস্কার, অবকাঠামো উন্নয়ন ও প্রযুক্তিতে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ তাদের। এ সময় কম খরচে বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানান স্বাস্থ্য শিক্ষা সচিব ডাক্তার সারওয়ার বারী। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। বাংলাদেশে চিকিৎসা করাতে গিয়ে ভোগান্তিতে পড়তে হয় না এমন রোগীর সংখ্যা খুবই কম। চিকিৎসকের দুর্ব্যবহার, উন্নত প্রযুক্তির অভাব, আবার বিশাল চিকিৎসা ব্যয় তো রয়েছেই। ফলে প্রতি বছর গড়ে 10 থেকে 20 লাখ মানুষ ভারত, থাইল্যান্ড ও সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে চিকিৎসা নিতে যান। এতে খরচ হয় প্রায় 5 বিলিয়ন মার্কিন ডলার বা 50,000 কোটি টাকা। রাজধানীতে এক অনুষ্ঠানে বক্তারা জানিয়েছেন, এই পরিমাণ অর্থ দিয়ে দেশের অভ্যন্তরীণ চিকিৎসা সেবা বিশ্বমানে উন্নীত করা সম্ভব। কেন ডায়াগনস্টিকের জন্য ডাক্তারের চেম্বারে ফিসটা কেন নির্ধারণ করে দেওয়ার মতো অথরিটি কি এদেশে নেই? এদেশে অ্যাগ্রেসিভ মার্কেটিং করছে ইন্ডিয়া মেডিকেল ট্যুরিজম প্রমোট করার জন্য। আমাদের গরুদায় আমরা গরুতে সমীকরণ হয়েছিল, ডাক্তারদেরকে অনুরোধ করব আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, 5 মিনিটের জায়গায় 10 মিনিট সময় দিবেন। এই জায়গাটার ল্যাবস আমি মনে করি সেটা হয়তো ভালো ডাক্তার আছে কিন্তু ভালো ইকুইপমেন্ট নাই, যে কম্বিনেশনটা, সেই কম্বিনেশনটার অভাব আমার কাছে যেটা মনে হয়। অনুষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব বলেন, সংস্কার কমিশন সবার চিকিৎসা সেবা নিশ্চিতে করণীয় নির্ধারণের কাজ করছে। আমাদের ব্যবহারের কারণে অনেক ক্ষেত্রে রোগীরা
উন্নত যেতে বাধ্য হয়। আমাদের রিসোর্স আছে, আমাদের দক্ষতা আছে, আমাদের সক্ষমতা আছে, আমরা একটু সচেষ্ট হয়ে আমরা যদি একটু সঠিকভাবে পরিকল্পনা করি আমরা একটা চমৎকার জবাব দিতে পারবো। অনেক দেশ ইতিমধ্যে ন্যাশনাল হেলথ সিস্টেম চালু করেছে। হেলথ ইন্স্যুরেন্স সিস্টেম চালু হয়ে গেলে আমাদের রেফারেলটাও খুব সহজ হয়ে যাবে এবং অনেক ক্ষেত্রে আমাদের যে এক্সপেরিমেন্টেশন হচ্ছে সেগুলো ট্রায়াল দিতে পারি। বাংলাদেশ থেকে ক্যান্সার, হৃদরোগ, কিডনি, লিভার ও স্নায়ু রোগ নিয়ে বিদেশে যাওয়া রোগীদের প্রায় 92% যান প্রতিবেশী দেশ ভারতে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। গত 19 ডিসেম্বর গ্রাহক সমাবেশের আয়োজন করেছে সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল শাখা। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফুরকানুল্লাহ। এ সময় তিনি বলেন, গ্রাহকরা যেন তাৎক্ষণিক তাদের চাহিদা অনুযায়ী সেবা পান সে লক্ষ্যে বদ্ধপরিকর সোশ্যাল ইসলামী ব্যাংক। একই সাথে জানান, ব্যাংকের বিভিন্ন শাখায় নগদ টাকা জমার পরিমাণ প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে। এ সময় সমাবেশে অংশ নেওয়া 3 শতাধিক গ্রাহক ব্যাংকের সেবায় সন্তোষ প্রকাশ করেন। আয়োজনটিতে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল হান্নান খান ও নাজমুস সায়াদাত, প্রিন্সিপাল শাখার ব্যবস্থাপক MA মোতালেব উপস্থিত ছিলেন। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। অবৈধ বাংলাদেশি অভিবাসী শিক্ষার্থীদের খুঁজে বের করতে দিল্লির সব স্কুলকে নির্দেশ দিয়েছে দেশটির মিউনিসিপ্যাল কর্পোরেশন MCD। একই সঙ্গে শিক্ষার্থী ভর্তির সময় সকল স্কুলকে শিক্ষার্থীদের পরিচয় যথাযথভাবে যাচাইয়ের নির্দেশও দেওয়া হয়েছে। ভারতীয় বার্তা সংস্থা PTI এর প্রতিবেদনে আরও জানানো হয়, গত 12 ডিসেম্বর দিল্লি সরকারের প্রিন্সিপাল সেক্রেটারির সভাপতিত্বে একটি ভার্চুয়াল বৈঠক করে দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন। ওই বৈঠকে তারা অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা বাস্তবায়নের বিষয়ে আলোচনা করেন। এর মধ্যে স্কুলে স্কুলে বাংলাদেশি শিক্ষার্থী চিহ্নিত করা সহ তাদের জন্ম সনদ না দেওয়ার কথাও বলা হয়। শিল্পকলা ও শিল্পের উন্নয়নে যতটা সম্ভব সংস্কার করবে অন্তর্বর্তী সরকার। রাজধানীর শিল্পকলা একাডেমিতে 6ষ্ঠ জাতীয় ভাস্কর্য প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন মুর্শিদ এ কথা বলেন। অনুষ্ঠানে 159 জন শিল্পীর 178টি শিল্পকর্ম প্রদর্শন করা হয়। এর মধ্যে সেরা 13 জনকে পুরস্কার তুলে দেন উপদেষ্টা শারমিন মুর্শিদ। পুরস্কার বিতরণের শেষে 6ষ্ঠ জাতীয় ভাস্কর্য প্রদর্শনীর উদ্বোধন করেন তিনি। পার্টেক্স খেলার খবর। অনূর্ধ্ব 19 এশিয়া কাপ জয়ী প্রত্যেক খেলোয়াড় ও কর্মকর্তাকে 3 লাখ টাকা করে পুরস্কার দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCB। সেই সাথে চুক্তি বাড়ানোর হবে নারী ক্রিকেটারদের। নারী ক্রিকেটারদের বেতন বোনাস বাড়ানোর পাশাপাশি উইনিং বোনাসও বাড়ানো হচ্ছে। শনিবার BCBর কার্যনির্বাহী সভা শেষে এই সিদ্ধান্ত জানান সভাপতি ফারুক আহমেদ। তবে অধিনায়ক পরিবর্তন বিষয়ে সভায় কোনো সিদ্ধান্ত আসেনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম ইকবালের খেলা সম্পূর্ণ নির্ভর করছে নির্বাচকদের উপর। আসন্ন BPL ক্রিকেট ট্রফি ভ্রমণ হবে দেশের 3টি ভেন্যুতে। গতিতে সুস্বাস্থ্য USAIDর ক্যাম্পেইনের অংশ হিসেবে জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারের ক্রীড়াঙ্গনের অংশীজনদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন BSP আয়োজিত এই সম্মেলনে ক্রীড়াঙ্গনের সাবেক বর্তমান কোচ, খেলোয়াড় ও সংগঠকরা উপস্থিত ছিলেন। খেলাধুলায় নারী ও তরুণদের নানা সমস্যা ও অগ্রসরতার বাধা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র সাংবাদিক বদিউজ্জামান মিলন। আলোচনায় অংশ নেন ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত, নারী ফুটবল কোচ গোলাম রব্বানী ছোটন, সাবেক শুটার সাবরিনা সুলতানা সহ অন্যান্য খেলোয়াড় ও কর্মকর্তারা। এ সময় BSP এর সভাপতি রেজওয়ানুজ্জামান ও সাধারণ সম্পাদক সাইমন হোসেন সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং মিশ্র পদ্ধতির নির্বাচনের সুপারিশ থাকছে সংস্কার কমিশনের প্রস্তাবে। নির্দলীয় রাষ্ট্রপতি ও সংরক্ষিত নারী আসনে সরাসরি ভোট।
15 বছরের আর্থিক অনিয়মের সংস্কার শুরু, জানালেন অর্থ উপদেষ্টা। রাজনীতিবিদদের মানসিকতার পরিবর্তন না হলে কোনো সংস্কারই আলোর মুখ দেখবে না, বললেন নাগরিক প্রতিনিধিরা। সংবাদ মাধ্যম এখনও সেলফ সেন্সরশিপ থেকে বের হতে পারেনি, মন্তব্য গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদের। দলীয়করণ মুক্ত প্রতিষ্ঠান করার তাগিদ। এবং হাসান আরিফের মৃত্যু, বিচার বিভাগে বড় ধরনের শূন্যতা। জানাজা শেষে বিশিষ্টজনদের মূল্যায়ন, সোমবার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউব দেখে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।